প্রাইভেট ডিটেকটিভ কৃতান্ত কুমার হালদার, সংক্ষেপে কে কি হালদার ওরফে আমাদের প্রিয় হালদার মশাই মন দিয়ে খবরের কাগজ পড়ছিলেন। হঠাৎ খিখি করে হেসে বললেন, খাইছে। কোনো মজার খবর পড়লেই উনি এই কথাটি নিজের দেশুয়ালি ভাষায় সহাস্যে উচ্চারণ করেন এবং আমিও ওর সঙ্গে মজা করার জন্য বলে থাকি, কে কাকে খেললো হালদার মশাই। এদিন আমার কৌতুকের মেজাজ ছিল না। সল্টলেক থেকে আসার পথে ইস্টার্ন বাইপাসে একটা পাঁজির পাঁঝাড়া ট্রাক আমার ঝকমকে গাড়িটার গা ঘষে দিয়ে গেছে। বেশ কিছু টাকা খরচের ধাক্কা, তাই হালদার মশাইয়ের দিকে মন ছিল না। হালদার মশাই প্যান্টের পকেট থেকে নস্যির কৌটো বের করে একটি নস্যি নিলেন। তারপর বললেন, জয়ন্তবাবু কিছু জিগাইলেন না? এতএব জিজ্ঞেস করতেই হলো, খবরটা কি হালদার মশাই? ছাতা বলে তিনি তার লম্বা তর্জনী দিয়ে বিজ্ঞাপনের পাতায় একটা ছোট্ট বিজ্ঞাপনের দিকে আমার দৃষ্টি আকর্ষণ করলেন। লিখেছে, কার্জন পার্কে একটি কালো ছাতা কুড়াইয়া পাইয়াছি, মালিক উপযুক্ত প্রমাণ দিয়ে লইয়া যান। গোবর্ধন সর্বাধিকারী, 33/1 নশ করলেন, কলিকাতা 61। এতে তো মজার কিছু দেখছি না হালদার মশাই, তাছাড়া এটা তো বিজ্ঞাপন। প্রাইভেট ডিটেকটিভ আবার একচোট হেসে বললেন, ছাতার উপযুক্ত প্রমাণ মানে কি? ছাতা নানা সাইজের হয়, একই সাইজের ছাতা অসংখ্য লোকের আছে, আবার সেই অসংখ্য লোকের মধ্যে অনেকেরই কালো ছাতা হারাইতে পারে। কি কন কর্নেল সা? কর্নেল নীলাদ্রি সরকার চুরুট গামড়ে কয়েকটা পোস্টকার্ড সাইজের ছবি নাড়াচাড়া করছিলেন। ওর এই জাদুঘর সদৃশ ড্রয়িং রুমে ঢোকার সময় দেখে নিয়েছি ছবিগুলো রং বেরঙের প্রজাপতির। হালদার মশাইয়ের কথা শুনে উনি বললেন, হালদার মশাই কি সুকুমার রায়ের বিখ্যাত সেই গোপচুরি পদ্যটা পড়েছেন? গোপচুরি? হালদার মশাই খুব অবাক হয়ে বললেন, গোপচুরি যায় কেমনে? বলেছিলেন, গোফের আমি গোফের তুমি গোফ দিয়ে যায় চেনা, কাজেই ছাতা দিয়েও মানুষ চেনা যায়। ছাতার আমি ছাতার তুমি ছাতা দিয়ে যায় চেনা। হালদার মশাই গম্ভীর হয়ে গেলেন, বললেন, বুঝলাম না। বুঝতে হলে আপনি এখনই গিয়ে গোবর্ধন সর্বাধিকারীর কাছে কালো ছাতাটি দাবি করুন। আমার তো ছাতা হারায় নাই। ধরুন হারিয়েছে, এমন লোক নেই যে জীবনে কখনো ছাতা হারায়নি। প্রাইভেট ডিটেকটিভ হাঁ করে তাকিয়েছিলেন, বললেন, কিন্তু উপযুক্ত প্রমাণ? ধরুন বেটে কালো একটা ফোল্ডিং ছাতা, মেড ইন জাপান এবং কোম্পানির নাম তাকামিও আকামা, বিখ্যাত কোম্পানি হালদার মশাই। হালদার মশাই কেন যেন উত্তেজিত হয়ে উঠলেন, তার গোফ তিরতির করে কাঁপতে লাগলো। বললেন, কি কইলেন যেন? তাকাচ্ছি না। তাকামিও আকামা। প্রাইভেট ডিটেকটিভ বিড়বিড় করে আওড়ে নামটা মুখস্থ করে ফেললেন। তারপর তার মুখে কৌতুক ফুটে উঠল। বললেন, তবে যাই গিয়া? হ্যাঁ, এখনই চলে যান, গিয়ে হয়তো দেখবেন নস্কর লেনে লম্বা লাইন পড়ে গেছে। হালদার মশাই উঠে দাঁড়ালেন, তারপর সবেগে বেরিয়ে গেলেন। দরজার পর্দা বেশ কিছুক্ষণ ধরে দুলতে থাকলো। আমি অবাক হয়ে আমার প্রাজ্ঞ বন্ধুর কাণ্ড কারখানা লক্ষ্য করছিলাম। এতক্ষণে বললাম, হালদার মশাইকে এভাবে একটা কালো ছাতার পেছনে লিলিয়ে দিলেন যে, খামোখা বেচারা। কর্নেল আমার কথার ওপর বললেন, খামোখা নয় ডার্লিং, ইদানিং হালদার মশাইয়ের ডিটেকটিভ এজেন্সির ওপর শনির দৃষ্টি পড়েছে। না, কথাটা আমার নয়, ওরই। তুমি আসার আগে উনি তাই নিয়ে দুঃখ করেছিলেন। কোনো রহস্যময় ঘটনা কোথাও ঘটছে না, উনিও তাই হাতে কেস পাচ্ছেন না। শুনে চমকে উঠেছিলাম। বললাম, এই কালো ছাতার বিজ্ঞাপনে কি আপনি কোনো রহস্যের গন্ধ পেয়েছেন? বৃদ্ধ প্রকৃতিবিদ তার সাদা দাড়ি থেকে চুরুটের ছাই ঝেড়ে বললেন, জয়ন্ত, তোমাকে একবার বলেছিলাম কালো জিনিস সবসময় রহস্যময় বলে মনে করা হয়। কালো বেড়াল, কালো কুকুর, কালো। হঠাৎ থেমে উনি টাকে হাত ফুলাতে লাগলেন। কালো জিনিসকে মানুষ ভয় পায়, গোবর্ধন বাবুর ভয় পাওয়া স্বাভাবিক। এই সময় ভেতরের ঘরের পর্দা তুলে ষষ্ঠীচরণ বলল, বাবামশাই আর কফি খাবেন নাকি? আমাকে এখনই বাজারের জন্য বেরোতে হবে। কফি দিয়ে তুই গোল্লায় গেলেও আপত্তি করব না, বলে উনি ইজি চেয়ারে হেলান দিয়ে অভ্যেস মতো চোখ বুঝলেন। বললাম, কর্নেল, তাহলে মনে হচ্ছে বিজ্ঞাপনদাতা গোবর্ধন সর্বাধিকারী আপনার কাছে এসেছিলেন এবং আপনার পরামর্শেই বিজ্ঞাপন দিয়েছেন? কর্নেল মাথা নাড়লেন, না, সশরীরে আসেননি। কদিন আগে উনি টেলিফোন করেছিলেন, একটা কালো ছাতা কুড়িয়ে পেয়ে ভদ্রলোক নাকি সমস্যায় পড়েছেন। কি সমস্যা? কর্নেল চোখ খুলে একটু হাসলেন। সমস্যাটা ভৌতিক। তার মানে? ছাতাটা বাড়িতে নিয়ে যাওয়ার পর থেকে নাকি ভূতের উপদ্রব শুরু হয়েছে। অস্থির হয়ে বললাম, আহা, খুলে বলুন না শুনি। ষষ্ঠী যে কেটলিতে জল চাপিয়েই পর্দা তুলে কফি খাওয়ার কথা জানতে চাইছিল, সেটা বুঝলাম, কারণ সে খুব শিগগির কফি নিয়ে হাজির হলো। কফিতে চুমুক দিয়ে কর্নেল বললেন, কোনো বাড়িতে ভূতের উপদ্রবের কতকগুলো ধরাবাঁধা লক্ষণ আছে। রাত দুপুরে ছাদে ধূপ ধূপ পায়ের শব্দ, কিংবা দরজায় নক করা, কখনো কিছু অদ্ভুত শব্দ। তুমি ভূতের ব্যাপারে নতুন কিছু আশা করো না ডার্লিং, এই মহাকাশ যুগেও ভূতেদের চরিত্র বদলায়নি। হ্যাঁ, আপনি হালদার মশাইকে দেখছি আসলে ভূতের পিছনেই ছুটালেন। কি আর করা যাবে, উনি 34 বছর গোয়েন্দা পুলিশে চাকরি করেছেন।
অবসর নিয়েও গোয়েন্দাগিরির অভ্যাস ছাড়তে পারেননি, তাই আজও অনেক আশা নিয়ে আমার কাছে এসেছেন মনে হচ্ছিল। দেখা যাক উনি ভূতকে জব্দ করতে পারেন কিনা। হেসে ফেললাম। বরাবর দেখে আসছি হালদার মশাই গোয়েন্দাগিরি করতে বিভ্রাট বাড়িয়ে ফেলেন, নিজেও কম নাকাল হন না। এবারও দেখব উনি ফেসে গেছেন। কর্নেল আমার কথায় কান না দিয়ে আবার প্রজাপতির ফটোতে মন দিলেন। এবার ড্রয়ার থেকে আতশ কাচ বের করে ফটোগুলো দেখতে থাকলেন। কিছুক্ষণ পরে ডোরবেল বাজল। ষষ্ঠী বেরিয়ে গেছে। দরজায় ইন্টারলকিং সিস্টেম আছে, ভেতর থেকে নব ঘুরিয়ে খুলে বেরোনো যায়, কিন্তু বাইরে থেকে ঢুকতে হলে চাবির দরকার হয়। কর্নেল বললেন, জয়ন্ত দেখো তো কে এলো। ড্রয়িং রুমের পর ছোট্ট ওয়েটিং রুম, তারপর বাইরের দরজা। সেটা খুলে দেখি একজন প্রৌঢ় ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। পরনে সাদা শীতে ধুতি পাঞ্জাবি, কাঁধে একটা ব্যাগ ঝুলকে। নমস্কার করে বললেন, আমি একটু কর্নেল সাহেবের সঙ্গে দেখা করতে চাই, জরুরি দরকার আছে। ওকে কিছু জিজ্ঞাসা করার সুযোগ পাওয়ার আগেই উনি আমাকে পাশ কাটিয়ে ঢুকে পড়লেন। তারপর ড্রয়িং রুমের পর্দা তুলে বললেন, বড় বিপদে পড়ে ছুটে এসেছি স্যার, আমাকে বাঁচান। ওর পেছন পেছন গিয়ে আমি সোফার কোণার দিকে বসলাম। কর্নেল ওকে না দেখেই বললেন, বসুন গোবর্ধন বাবু, তারপর কথা হবে। ভদ্রলোক ধপাস করে বসেই বললেন, আপনি আমাকে কি করে চিনলেন স্যার? আপনার কণ্ঠস্বর শুনে। আপনার কণ্ঠস্বরের একটা বৈশিষ্ট্য আছে, সম্ভবত এর কারণ আপনার টনসিলের অসুখ, কিন্তু আপনি অপারেশন করাতে ভয় পাচ্ছেন। আপনি সাক্ষাৎ অন্তর্যামী স্যার। না। কর্নেল এবার ওর দিকে ঘুরে বসলেন। বলুন, আবার আপনার কি বিপদ হয়েছে? এই বিপদটা নিশ্চয়ই ভূতের নয়। আজ্ঞে না, মানুষের। যেমন? আমার বাড়ির সামনে সকাল থেকে লম্বা লাইন পড়ে গেছে। আপনার কথায় বিজ্ঞাপন দিয়েই বিপদে পড়েছি স্যার। কিভাবে এত লোকের সঙ্গে কথা বলবো বলুন? একে তো আমার টনসিলে ব্যথা, তাই পেছনের দরজা দিয়ে বেরিয়ে তালা এঁটে চলে এসেছি। এতক্ষণ হয়তো ওরা হুলুস্থুল বাঁধিয়েছে। আজকাল লোকেদের মতিগতি তো জানেন স্যার, একটুতেই ভাঙচুর শুরু করে দেয়। ছাতাটা আপনি নিয়ে এসেছেন দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, ব্যাগে ভরে কি সাবধানে না নিয়ে এসেছি বলার নয়। এই নিন। বলে গোবর্ধন সর্বাধিকারী ব্যাগ থেকে একটা ছোট্ট কালো ফোল্ডিং ছাতা বের করে কর্নেলকে দিলেন। কর্নেল ছাতাটা টেবিলে রেখে বললেন, এবার আপনি কয়েকটা দিন গা ঢাকা দিন। গোবর্ধনবাবু অবাক হয়ে গেলেন। আগে গা ঢাকা দিন, যদি প্রাণে বাঁচতে চান অন্যত্র আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের বাড়িতে গিয়ে থাকুন, বাইরে বেরুবেন না কিন্তু। হ্যাঁ, দেরি নয়, এখনই, কুইক। গোবর্ধন সর্বাধিকারী হতবাক হয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমিও তেমনই হতবাক হয়ে কর্নেলের দিকে তাকালাম। কর্নেল এবার ছাতাটা খুলে উল্টো পাল্টে খুঁটিয়ে পরীক্ষা করতে ব্যস্ত হলেন। ভেতরটা আতশ গাছ দিয়ে দেখে নিলেন, তারপর ওটা গুটিয়ে ভাঁজ করে বললেন, গোবর্ধন বাবুর মতো এই ছাতাটারও টনসিলের অসুখ আছে বলে মনে হচ্ছে। ছাতার আবার টনসিল থাকে নাকি? কর্নেল গম্ভীর মুখে বললেন, ছাতা খুললে শিকগুলো বাঁটের ওপর দিকে উঠে আটকে দিয়ে সেখান থেকে চারপাশে ছড়িয়ে পড়ে, তার ওপরের অংশটাকে টনসিল বললে মহাভারত অশুদ্ধ হয় না জয়ন্ত। তাকামি ও আকামা কোম্পানির এই ছাতার টনসিল যে অসুস্থ, তার কারণ ওটা বেজায় মোটা, ঠান্ডা লেগে ফুলে গেছে যেন। কিছু জিজ্ঞেস করলে আবার হ্যারি শুনতে হবে, তাই চুপ করে গেলাম। সেদিন সন্ধ্যায় দৈনিক সত্যসেবক পত্রিকার অফিসে পুলিশ সূত্রে পাওয়া একটা ডাকাতির খবর জুন পেশ করে লিখছি, সেই সময় কর্নেলের টেলিফোন এলো। জয়ন্ত, যত শিগগির পারো চলে এসো। তাকামিও আকামা? না, হালদার মশাই। আস্তে আস্তে বললাম, ভূতের হাতে জব্দ হয়ে ফিরেছেন তো? জব্দ হয়েছেন, এবং ভূতেরা ওকে ফিরতে দিচ্ছে না। সে কি? সব কথা বলা যাবে না, চলে এসো কুইক। খবরটা দ্রুত লিখে চিফ রিপোর্টারের কাছে জমা দিয়ে বেরিয়ে পড়লাম। সারা রাস্তায় যেখানে সেখানে যানজট। কর্নেলের বাড়ি পৌঁছতে 7:30 বেজে গেল। আমি ড্রয়িং রুমে ঢুকে দেখি কর্নেল তৈরি হয়েই আছেন। বললেন, আগে এক প্যালা কফি খাও, নার্ভ চাঙ্গা করো, তারপর বেরুবো। ষষ্ঠী। বললাম, হালদার মশাইয়ের কথা বলুন আগে। কর্নেল নিভে যাওয়া চুরুক জ্বালিয়ে নিয়ে এক রাশ ধোয়ার মধ্যে বললেন, তোমাকে ফোন করার একটু আগে হালদার মশাই ফোন করেছিলেন। উনি গোবর্ধন বাবুর ঘরে বন্দী। কেউকে বন্দী করল? নস্কর লেনের পেছনেই একটা কবরখানা, কাজী ভূতের অভাব নেই। ওফ কর্নেল, প্লিজ, ভূতরুত বোগাস। ভূত ছাড়া কি বলা যাবে? নস্কর লেনে গোবর্ধন বাবুর বাড়ির সামনে থেকে লাইন পড়েছিল, সে এক হুলুস্থুল কাণ্ড। পাড়ার বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাঠিচার্জ করে সবাইকে ভাগিয়ে দেয়। হালদার মশাই পুলিশের তাড়া খেয়ে পাঁচিল ডিঙিয়ে গোবর্ধন বাবুর বাড়িতেই ঢুকে পড়েন।
তারপর ওর যা স্বভাব। ষষ্ঠী কফি আনলো। কফিতে চুমুক দিয়ে বললাম, তারপর? কর্নেল হেসে বললেন, গোবর্ধন বাবু পেছনের দরজা দিয়ে পালানোর সময় বেডরুমের তালা দিতে সম্ভবত ভুলে গিয়েছিলেন, কারণ দরজায় তালা আটকানো ছিল না। হালদার মশাই গোয়েন্দাগিরি করতে সেই ঘরে ঢুকে পড়েন। কিছুক্ষণ পরে ভূত ছাড়া আর কি বলা যাবে, আচমকা বাইরে থেকে দরজা কেউ বন্ধ করে দেয়। এবার অবস্থাটা বোঝো। হালদার মশাই যে কাউকে ডাকবেন তার উপায় নেই, কারণ অন্যের ঘরে বেআইনিভাবে ঢুকে বসে আছেন। জানলাগুলোও বন্ধ, সুইচ টিপে আলো জ্বলেনি, যে সিগারেট খান না যে সঙ্গে দেশলাই বা লাইটার থাকবে। ওই অবস্থায় বেলা 11টা থেকে সন্ধে পর্যন্ত নাকি মশার কামড়। ওহ, মর্মান্তিক অবস্থা যাকে বলে।